তোমাকে যে কি বলবো ভাই কাকা, কি বলবো ভেবেও এসেছিলাম, কিন্তু ভাই কাকা খনা, কেন ভাই কাকা, কেন তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে? তোমার পথ চেয়ে আমি দিনের পর দিন অপেক্ষা করে গেছি, আর হঠাৎ তুমি ফিরে এলে, যেন মনে হলো কিছুই হয়নি। কেন ভাই কাকা, কেন তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে? খনা, কেন? তার কারণ হচ্ছে আমি। কারণ? ঘর থেকে বার করে দিয়ে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার মুখ দেখতে চাও না, একটা কথা বলারও সুযোগ দাওনি আমাকে, আর আজ তুমি সে কারণ বোঝাতে চাইছো আমাকে? একবারও ভেবে দেখেছিলে আমার মনের মধ্যে তখন কি হয়েছিল? একবারও? তুমি ভেবে দেখেছিলে কোনোদিন তুমি যে আমাকে আঘাত করেছিলে আমার মনের মধ্যে কি হয়েছিল? তুমি তো আমার সব ছিলে, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসতাম, কিন্তু জয়দ্রথ সবসময় তুমি ভেবে দেখো তুমি আমাকে কত কষ্ট দিয়েছো। ও, তুমি এতটাই আহত হয়েছিলে যে আমার সাথে কথা না বলেই তুমি এভাবে চলে গেলে? আমি তো তোমার সাথে কথা বলতেই চেয়েছিলাম খনা, কিন্তু তুমি তো শুনতে চাওনি। শুনতে চাইনি? তুমি জানো তোমার আর আমার এই দূরত্ব ঘোচাতে আমি কতটা চেষ্টা করেছি, জানো? তোমার সাথে কথা না বললে আমার কেমন লাগে এটাও কি তুমি জানো? আর তুমি বললে তুমি আমার মুখে দর্শন করতে চাও না। শুধু তুমি নয় খনা, অনেকের কাছ থেকে আমি অনেক আঘাত পেয়েছিলাম। তোমার তো তবু জয়ম ছিল। আমি আমার দুঃখটা কাকে বলতাম, কাকে শোনাতাম, কোথায় কোথায় গিয়ে শান্তি পেতাম আমি খনা? ভাই কাকা, তুমি কেন ভাবছো জয়ম তোমার স্থান আমার মন থেকে ছিনিয়ে নেবে? যে ভাই কাকা আমাকে ঘুম পাড়িয়ে দিত, খেলতো, খাইয়ে দিত, সেই ভাই কাকা স্থান আমার মন থেকে ছিনিয়ে নেবে? তুমি যখন ঘুমিয়ে থাকতে আমি লুকিয়ে লুকিয়ে তোমার পায়ে সুড়সুড়ি দিতাম, তুমি আমাকে দেখতেই পেতে না। সামান্য ভুল বোঝাবুঝির জন্য তুমি আজ আমার থেকে এত দূরে সরে গেছো, এত দূরে। ফিরিয়ে দাও না আমার ভাই কাকাকে, ফিরিয়ে দাও না। এই তো আমি তোমার ভাই কাকা এসছি, দেখো। তোমার সত্যি কথা বলবো, আমি কিন্তু সব দেখতে পেতাম যে তুমি লুকিয়ে লুকিয়ে আমায় উত্ত্যক্ত করছো। মিথ্যে কথা, তুমি আমাকে দেখতেই পেতে না। মিথ্যে কথা? হাটের পিছনে মাথা গুঁজে তুমি লুকিয়ে থাকতে না? তাহলে ধরতে না কেন? তাহলে তো মজাটাই নষ্ট হয়ে যেত। ঘুমন্ত সিংহকে বিরক্ত করো না। তোমার কথা খুব মনে পড়তো খনা, জানো? আমারও তোমার কথা খুব মনে পড়তো। জানো ভাই কাকা, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, আমিও এখন আর ছোট নেই। তুমি সবসময় আমার কাছে ছোট্ট খনা হয়ে থাকে। ভাই কাকা, আমাকে একটা কথা দেবে? বল। ভালো বন্ধুরা যেমন একে অপরের সাথে থাকে, পক্ষে থাকে, আমাদের মধ্যে যতই লড়াই, যতই ঝড় উঠুক না কেন, এই প্রাসাদে যাই ঘটুক না কেন, আমরা দুজন সবসময় একে অপরের সাথে থাকবো। আমাদের দুজনের মধ্যে কখনো কোনো দূরত্ব তৈরি হবে না, কথা দাও।
মতো মূর্খ লোক আমি দেখিনি। তুমি এখানে কেন এসেছো? প্রধান, প্রধান, আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা না হলে তোমার মতো একটা জলদস্যু আমার সাথে দেখা করতে আসে না। কি হয়েছে? প্রধান, প্রধান, আসলে চিন্তা না করে তুমি তাড়াতাড়ি কথাটা বলবে। এভাবে প্রকাশ প্রতিবালকে আমার তোমার সাথে কথা বলাটা সম্ভব না। প্রধান, প্রধান, আপনি চলে যাবার পর মহারাজ সৈন্যবাহিনীর উপর অধিক ক্ষমতা আরোপ করে সিংহলে ছত্রছত্র আমাদের বিচরণ প্রায় প্রায় বন্ধ করে দিয়েছেন। রাজা হিসেবে এটাই তার কর্তব্য, তাই তো? আপনি বুঝতে পারছেন না প্রধান, আমাদের সাথে কি হচ্ছে। দিন সাতেকের বেশি এক স্থানে আমাদের পক্ষে থাকা প্রায় অসম্ভব। এমনকি এমনকি মহারাজের সৈন্যদের হাতে আমার বেশ কিছু সাথী প্রাণ হারিয়েছে। প্রধান, আপনি কিন্তু গুরুত্বই দিচ্ছেন না। সিংহলে কিন্তু আমাদের অস্তিত্ব আজ বিপন্ন। এই কথাগুলো বলার জন্যই তুমি আজকে এখানে এসেছো, তাই তো? তোমাদের জীবন আজ বিপন্ন, তাই প্রার্থনা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই সর্দার। প্রধান, আপনার ফিরে আসার সংবাদে আমরা কিন্তু আবার আশার আলো দেখেছিলাম। আমি চাই এবার আপনাকে পুরোপুরি আমার পাশে পেতে। প্রধান, আগে আমি ব্যর্থ হয়েছি ঠিকই, কিন্তু এবার আর হব না। মহারাজকে তোমার সাথে আমার যা কথা হয়েছে সেটা আমার মনে আছে। নতুন করে আমাকে বলতে শোনো। কিন্তু প্রধান, আস্তে আস্তে। তোমার প্রয়োজন হলে আমি তোমাকে নিজে রেখে নেব। এখন যাও। প্রধান, প্রধান, আমি বুঝতে পারছি যে রাজকুমারীকে অপহরণের সময় আমার কাছে ত্রুটি হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন এবার আর কোনো ত্রুটি হবে না। ঠিক আছে, ভাই কাকাই আমাকে অপহরণ করেছে। যাও। প্রণাম আচার্যদেব। আপনার প্রার্থনায় আমি কোনো বিঘ্ন ঘটালাম না তো? না মহারাজ, বলুন, কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনি এসেছেন কি? আচার্যদেব, প্রাসাদে একজন অতিথি এসেছেন। ওনার মুখে আমি এক ভারী আকর্ষণীয় তথ্য জানতে পারলাম। সেই বিষয় নিয়েই আপনার সাথে কথা বলতে এসেছি। বলুন, কি তথ্য? ভারতবর্ষের বিভিন্ন রাজা মহারাজারা তাদের প্রদেশের জ্ঞানী গুণী ব্যক্তিদের দিয়ে এক উপদেষ্টা মণ্ডলী গঠন করে থাকেন। এই উপদেষ্টা মণ্ডলী রাজাকে বিভিন্ন সৎ পরামর্শ দেন রাজ্য শাসনের ক্ষেত্রে। আমি ভাবছিলাম আচার্যদেব, সিংহলেও যদি এই ধরনের এক উপদেষ্টা মণ্ডলী গঠন করা যায় তাহলে। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। যে কোনো রাজ্য পরিচালনার ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচার্যদেব, তাহলে এই বিষয়ে আপনার সমর্থন আছে তো? সমর্থনের প্রশ্নই নেই মহারাজ। যে কোনো রাজনৈতিক বিষয়ে আমি আমার মতামত প্রকাশ করি না, তবে আপনার এই পদক্ষেপ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমি উপলব্ধি করতে পারছি। কিন্তু আচার্যদেব, এই জ্ঞানী ব্যক্তির নির্বাচন পদ্ধতিটা ঠিক কি হওয়া উচিত সে বিষয়ে যদি আপনি একটুখানি আলোকপাত করেন। কিন্তু মহারাজ, জ্ঞানী ব্যক্তি নির্বাচন নিয়ে আমি... দোহাই আচার্যদেব, আপনি অন্তত মুখ ফিরিয়ে নেবেন না, তাহলে আমি বিপদে পড়ব। না না মহারাজ, এভাবে বলবেন না। দেখুন, আপনি যদি আমার মত চান তাহলে বলবো, কাল এক কঠিন পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে, যার উত্তর একমাত্র চূড়ান্ত জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তির পক্ষেই দেওয়া সম্ভব। দয়া করে এই পরীক্ষার দায়িত্বটা আপনি নিন আচার্যদেব। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, কাল বিভীষণ উৎসবে আমি এই পরীক্ষার ব্যবস্থা করব। ধন্যবাদ আচার্যদেব। আজ তাহলে আমি চলি। কাল বিভীষণ উৎসবে হয়তো চূড়ান্ত কোনো পট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কারণ খনা বলেছিল এই উৎসবই তার শেষ সুযোগ, আর এই সুযোগকে সে কার্যকরী করবেই। তাই কাল যে পরীক্ষাই হোক না কেন, লক্ষণীয় যে খনা তখন কি করে।
আরে খনা, এসো এসো, দেখো বিভীষণ উৎসবের নিরাপত্তা ব্যবস্থা কেমন করেছি দেখো। লক্ষ্য করো, সৈন্য ব্যবস্থা মূলত 4টি ভাগে ছড়িয়ে থাকবে, এখানে 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 আর এখানে। প্রবেশদ্বার এবং প্রস্থানদ্বার কি হয়েছে খনা? কাঁদছো কেন? ভাই কাকা, রাজকুমার, আবার কি কিছু হয়েছে নাকি? তুমি রাজকুমারের সঙ্গে কথা বলতে গেছিলে? ও কি তোমায় কিছু বলেছে? তাহলে কি হয়েছে? ভাই কাকাই প্রধান জয়ম। সৈন্যরা যখন দেশের হয়ে লড়াই করে তখন তাদেরকে সম্মান দেওয়া হয়, আর আমি আত্মমর্যাদার জন্য লড়াই করছি, সেটা অন্যায়? খনা, সৈন্যরা যখন যুদ্ধক্ষেত্রে যায় তখন তারা মৃত্যু ভয়কে গুরুত্ব দেয় না, কিন্তু তোমার ক্ষেত্রে খনা। জয়ম, তুমি বুঝতে পারছো না, আমি জয়ের স্বাদ পেতে লড়াই করছি না। আচ্ছা জয়ম, তুমি না আমাকে বুঝিয়েছিলে রাজকন্যা হওয়ার গুরুত্ব, আর আজ তুমি আমাকে বাধা দিচ্ছ। সমাজ কি বলো সেটা আমি গুরুত্ব দিই না জয়ম, কিন্তু আমি সত্যের লড়াই লড়ি। খনা, যত সহজ ভাবছো বিষয়টা কিন্তু তত সহজ নয়। জানি সহজ না, সবাই তো শুধু বাধাই দেয়। অস্ত্র শিক্ষা শিখো না, কারণ তুমি নারী। শিক্ষা গ্রহণ করো না, কারণ তুমি নারী। তাহলে কি সবার কথাকে ধ্রুব সত্য বলেই মেনে নিতে হবে জয়ম? খনা, সকলে যখন জানতে পারবে তখন কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। এমনকি
মহারাজকেও দোষারোপ করা হবে। বাবাকে দোষারোপ আমি মেনে নেব এ কথা তুমি কি করে ভাবলে জয়? কিন্তু আমি যদি এই লড়াই না লড়ি তাহলে যে আমি নিজেকে রাজকন্যা বলে পরিচয় দিতে পারবো না। খনাকে তো কিছুতেই বোঝানো যাচ্ছে না, কিন্তু কিছুতেই ওকে এই অনুমতি দেওয়া যাবে না। একবার রাজিমার সাথে কথা বলা প্রয়োজন। জয়ম, খনা খনা হয়তো হয়তো তুমি ঠিক, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে এই অনুমতি দিতে পারছি না। একটু ভাবনা চিন্তা করার দরকার আছে খনা। খনা, আপাতত তুমি একটু শান্ত থাকো, দেখা যাক কি করা যায় এ বিষয়ে। জয়ম, আমি তোমার আদেশকে সম্মান করি, তোমার কথাকে বিশ্বাস করি, কিন্তু আমাকে এই লড়াই লড়তেই হবে, লড়তেই হবে। তাহলে মহানামাই প্রধান? এত কথা জানার পরে তুমি আমাকে বলনি কেন জয়দ্রথ? ক্ষমা করবেন রাজিমা, এই বিষয়ে যখন আমি নির্দিষ্ট খবরটা পেলাম তখন প্রাসাদে এমনই অবস্থা ছিল যে আমি আর নতুন করে উত্তেজনা ছড়াতে চাইনি। তার মানে খনার অপহরণ কাণ্ডে সরাসরি ভাবে মহানামা যুক্ত? আমি এতদিন ভাবতাম খনার আসল শত্রু ত্রিজটা দেবী গোদাবরী, কিন্তু না, মহানামা। রাজিমা রাজিমা আপনি 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 শান্ত হন, ধৈর্য হারাবেন না। দেখুন দেখুন এই সময় আমাদের কিন্তু শান্ত থাকতে হবে, আমাদের ধৈর্য হারাতে চলবে না রাজিমা। কি বলছো, কি বলছো তুমি জয়দ্রথ? আমি শান্ত থাকবো? এত বড় একটা কথা শোনার পরেও আমি শান্ত থাকবো? আমি পারবো না। খনার কথা একবার ভেবে দেখেছ? তার ভাই কাকাকে খনা কতটা ভালোবাসে, আর এই কথা জানার পর খনার মনের অবস্থা কেমন হবে? রাজিমা মানে কি বলো? রাজিমা, আমি সকলের কাছে এই সত্যটা গোপন করতে পেরেছি, কিন্তু খনার কাছে পারিনি।